প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রীতি ও শুভেচ্ছা নাও। আশা করি যে যেখানে আসো ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। ব্যবস্থাপনা বিষয়ের আজকের আমাদের এই চতুর্থ অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। তোমরা তো জানো বর্তমানে আমাদের এক কঠিন সময় যাচ্ছে। করোনা ভাইরাস নামক এক মহামারী জীবাণুর প্রাদুর্ভাব আমাদের এখানে দিন দিন বেড়েই চলছে, যে কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো দীর্ঘ সময় ধরে বন্ধ আছে। এগুলো আমরা আগেও বলেছি, কিন্তু যেভাবে এই ভাইরাসের প্রাদুর্ভাব দিন দিন বেড়েই চলছে, সেক্ষেত্রে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কবে নাগাদ একাডেমিক কার্যক্রম শুরু করতে পারবো, কবে নাগাদ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবে, এটা আসলে নিশ্চিত করে বলা মুশকিল এই মুহূর্তে। কিন্তু পরিস্থিতির সাথে আমাদের খাপ খাইয়ে তো চলতেই হবে, কারণ এটি প্রাকৃতিক ব্যাপার, এটি মানুষের কোনো হাত নেই। তো সে কারণে আমাদেরকে অবশ্যই বিকল্প পন্থা অবলম্বন করেই আমাদের যে কোনো কাজ সারতে হবে। তো এই অনলাইন ক্লাসটাই হচ্ছে আমাদের একাডেমিক মূল ক্লাসের বিকল্প। আমরা প্রযুক্তি ব্যবহার করে এই ক্লাসগুলো নিচ্ছি বা নেওয়া শুরু করি। ইতিমধ্যে আমরা 3টা ক্লাস করেছি, তোমরা নিশ্চয়ই ওই ক্লাসগুলো দেখেছ। আমরা রেকর্ডেড ক্লাসগুলো আপাতত আপলোড দিয়েই আমরা শুরু করেছি। আমরা বলেছি কি যে প্রবলেম লাইভ ক্লাসগুলোর, তবে আমরা গ্র্যাজুয়ালি লাইভ ক্লাসের দিকে যাব। লাইভ ক্লাস করতে আমাদের যে সকল ইনস্ট্রুমেন্ট প্রয়োজন অথবা আমাদের যে সকল বিষয় দরকার, যেমন ধরো শিক্ষার্থীদের একটা গ্রুপে ইনক্লুড হওয়া, তারপর সবার একটা ফেসবুক আইডি থাকা অথবা জুম নামক এই ধরনের সফটওয়্যার ইউজ করার দক্ষতা অর্জন করা, এগুলো করতে পারলে আমরা আমাদের লাইভ ক্লাসে চলে যাব। যতদিন পর্যন্ত না আমাদের শিক্ষা প্রতিষ্ঠান না খোলে ততদিন পর্যন্ত আমরা এই ক্লাসগুলো আমরা লাইভ হোক অথবা রেকর্ডেড হোক এইভাবে আমরা চালিয়ে যাব। তো ইতিমধ্যেই 3টা ক্লাস আমরা করেছি, আজকে আমাদের 4র্থ ক্লাস। তো আমাদের যে অধ্যায়টি বর্তমানে আমরা আলোচনা করছি সেটির নাম হচ্ছে কর্মী সংস্থান বা স্টাফিং। এটা ব্যবস্থাপনার 5ম অধ্যায়। আমরা বিগত ক্লাসে আলোচনা করেছি কর্মী সংগ্রহের উৎসগুলো নিয়ে। আমি সেই ক্লাসের সামান্য একটু মনে করিয়ে দিতে চাই আজকের ক্লাসের আলোচনার সুবিধার্থে। সেখানে আমাদের অভ্যন্তরীণ এবং বাহ্যিক দুটো উৎস আমরা পড়িয়েছিলাম এবং এর অন্তর্ভুক্ত বিষয়গুলো কী কী সেটা আমরা বলেছিলাম। তো সেই ধারাবাহিকতায় আমরা একটা প্রতিষ্ঠানের, আমরা একটা বড় ধরনের প্রতিষ্ঠানের বা মানসম্পন্ন প্রতিষ্ঠানে কিভাবে কর্মী নির্বাচন করা যায়, সেই কর্মী নির্বাচনের পদ্ধতি নিয়েই আমাদের আজকে আলোচ্য বিষয়। তো আমরা আলোচ্য বিষয়টা লিখে ফেলি এখানে। কর্মী নির্বাচনের পদ্ধতি। কর্মী নির্বাচনের পদ্ধতি, আর এটার ইংলিশ টার্মটা বলে দিচ্ছি, সিলেকশন প্রসিডিউর অফ এমপ্লয়ি। সিলেকশন প্রসিডিউর অফ এমপ্লয়ি, এটা হচ্ছে কর্মী নির্বাচন পদ্ধতি। তা আমরা একটা বৃহদায়তন প্রতিষ্ঠানে মানসম্পন্ন কর্মী নির্বাচন কিভাবে করা যায়, আমরা ঠিক সেই পদ্ধতিটাই পড়ব। তোমরা নিশ্চয়ই বিসিএস পরীক্ষার কথা শুনেছ। বিসিএস পরীক্ষা, বিসিএস এটা একটু জেনে রাখো, নাম তো হয়তো শুনেছ। বিসিএসটার মিনিং হয়তো অনেকে জানো না। বিসিএস পরীক্ষা হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস
আমি আর ইংলিশটা লিখে দিলাম না, বাংলাদেশ সিভিল সার্ভিস। আর এই পরীক্ষাটি মূলত পরিচালনা করে পিএসসি। পিএসসি একটা প্রতিষ্ঠান, কিন্তু পিএসসি বলতে পাবলিক সার্ভিস কমিশন। এটা একটা প্রতিষ্ঠান, এটা একটা কমিশন। এই কমিশন বিসিএস পরীক্ষার আয়োজন করে এবং আমাদের যে ক্যাডার সার্ভিস আছে, আমাদের গভর্নমেন্টের যে ক্যাডার সার্ভিস আছে, এই ক্যাডার সার্ভিসের ক্যাডারগুলোতে প্রাথমিকভাবে জনবল নিয়োগ করে এই পরীক্ষার মাধ্যমে। তো এই পরীক্ষাটা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু অনুষ্ঠিত হয়। একজন কর্মীকে একেবারে ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে কর্মীকে নিয়োগ দেওয়া হয়। তো আমরা সে আলোচনাটাই করব, কারণ ওই বড় ধরনের প্রক্রিয়াটা আলোচনা করলে আমরা ছোট বা মাঝারি ধরনের প্রতিষ্ঠানেও কর্মী কীভাবে নিয়োগ করা যায় সেগুলো আমরা বুঝতে সহজ হবে। তো চলো আমরা আলোচনাটা শুরু করি। আচ্ছা, প্রথমে একটা প্রতিষ্ঠান, আমরা যদি এবার ইয়েতে চলে যাই, আমরা হিউম্যান রিসোর্স ম্যানেজারের কার্যক্রমে চলে যাই। যেহেতু কর্মী আমরা পূর্ব আমাদের ব্যবসায়িক বা শিল্পীয় এসব প্রতিষ্ঠানের কর্মী নিয়োগের বিষয়গুলো আমরা পড়ব। তো সেক্ষেত্রে আমরা যদি একটা বড় প্রতিষ্ঠানের কথা চিন্তা করি, একটা কোম্পানির কথা চিন্তা করি, তো কোম্পানিতে একটা অর্গানোগ্রাম তো থাকে, এটা আমরা দেখিয়েছিলাম, একটা লাইন অর্গানাইজেশন। সেখানে আমরা কতগুলো বিভাগ দেখিয়েছিলাম। উৎপাদন বিভাগ, ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ, বিপণন বিভাগ, হিসাব বিভাগ, বিজ্ঞাপন বিভাগ, তারপরে মানব সম্পদ বিভাগ ইত্যাদি ইত্যাদি। তো এই বিভাগগুলোর মানে কোন বিভাগে কি পরিমাণ কর্মী দরকার, কোন যোগ্যতার কর্মী দরকার, কোন বয়সের কর্মী দরকার, কোন পদের কর্মী দরকার, এটা হিউম্যান রিসোর্স ম্যানেজার জানবেন কীভাবে? হিউম্যান রিসোর্স ম্যানেজারকে জানতে হলে ওনাকে বিভাগ থেকে চাহিদা সংগ্রহ করতে হবে। এই যে বিভাগগুলো আছে, বিভাগীয় প্রধানদের কাছে তাকে জানতে হবে যে আপনার বিভাগে কোনো কর্মী প্রয়োজন আছে কিনা, বা কোন পদে কর্মী প্রয়োজন আছে, বা কোন যোগ্যতার কর্মী প্রয়োজন আছে ইত্যাদি ইত্যাদি। তাহলে এই প্রথম ধাপটার নাম হচ্ছে বিভাগীয় রিকুইজিশন সংগ্রহ। আমি এখানে লিখেই ফেলি, এটা মুছে দিচ্ছি। তাহলে প্রথম ধাপ হচ্ছে বিভাগীয় রিকুইজিশন সংগ্রহ। বিভাগীয় রিকুইজিশন। বিভাগীয় রিকুইজিশন সংগ্রহ, এটা হচ্ছে কালেকশন ডিপার্টমেন্টাল রিকুইজিশন। ইংলিশ টার্মটা বলে দিলাম, লিখে সময় নষ্ট করব না। তাহলে বিভাগীয় রিকুইজিশনটা হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজার সাহেব তিনি বিভিন্ন বিভাগের প্রধানদের কাছ থেকে জেনে নেন যে কোন বিভাগে কতজন কর্মী, কোন পদে কতজন কর্মী প্রয়োজন আছে। এটা হচ্ছে একেবারে প্রথম ধাপ। এরপর তিনি দ্বিতীয় যে কাজটি করেন সেটি হচ্ছে আবেদনপত্র আহ্বান করেন। আবেদনপত্র আহ্বান করেন। পত্রিকা বিজ্ঞাপন দিয়ে, টেলিভিশনে বিজ্ঞাপন দিয়ে, অন্য কোনোভাবে ইন্টারনেটে ইত্যাদিতে তিনি কি করেন, তিনি বা যে কর্তৃপক্ষ নিয়োগ করেন তারা বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপন দিয়ে সেখানে ডিটেলস বলে দেন যে তাদের প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ করা হবে, কোন পদে কতজন কর্মী নিয়োগ করা হবে, তাদের শিক্ষাগত যোগ্যতা কী হবে, তাদের অভিজ্ঞতা কী হবে, তাদের বয়স কী হবে, কীভাবে তারা অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন করতে কি কি লাগবে ইত্যাদি বিষয় লিখে তারপর বিজ্ঞাপন দিয়ে তারা যারা চাকরি প্রত্যাশী বা চাকরি কাঙ্ক্ষী
তাদেরকে আবেদন করার জন্য, এই প্রতিষ্ঠানে জবের জন্য আবেদন করার জন্য তাদেরকে আহ্বান জানান। এটা ইংলিশ টার্মটা হচ্ছে ইনভাইটিং অ্যাপ্লিকেশন, আবেদনপত্র আহ্বান। তো আবেদনপত্র আহ্বান হয়ে গেল, এরপর তৃতীয় কাজ যেটা, আবেদনপত্র আহ্বান হয়ে যাওয়ার পরে অনেকে আবেদন করবে, সে আবেদনপত্রগুলো কি করতে হবে? আবেদনপত্রগুলো গ্রহণ করতে হবে। নাম্বার থ্রি, আমি ডট দিয়ে লিখছি সময় বাঁচানোর জন্য। আবেদনপত্র গ্রহণ, আবেদনপত্র গ্রহণ, রিসিভিং অ্যাপ্লিকেশন, আবেদনপত্র গ্রহণ। তার মানে যারা আমাদেরকে বিভিন্নভাবে আবেদনপত্র পৌঁছাতে পারে, আমাদেরকে বাই পোস্টে পৌঁছাতে পারে, আমাদেরকে হয়তো হাতে হাতেও পৌঁছাতে পারে, আমাদেরকে ইমেইলের মাধ্যমেও পৌঁছাতে পারে। আমরা যদি চাই, যেভাবে চাই আর কি, আমরা যদি তাদেরকে অপশন দিই যে আবেদনকারী পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে পারবে, হাতে হাতে পাঠাতে পারবে, পৌঁছাতে পারবে, অথবা ইমেইল করে আমাদের কাছে আবেদন করতে পারবে। আমরা যদি এই অপশনগুলো দেই, আমরা যে অপশনগুলো দিলাম সেই অপশনগুলোতে যারা যারা করেছে আমরা তাদের সবগুলোকে আমরা গ্রহণ করব, বা হিউম্যান রিসোর্স ম্যানেজার বা নিয়োগ কর্তৃপক্ষ এই আবেদনপত্রগুলো গ্রহণ করবেন। এটি হচ্ছে তৃতীয় ধাপ। চতুর্থ ধাপ হচ্ছে আবেদনপত্র বাছাইকরণ। আবেদনপত্র বাছাইকরণ, আবেদনপত্র বাছাইকরণ। পরীক্ষা লিখলে কিন্তু এরকম ডট দিয়ে লেখা যাবে না, এটা আমি সময় বাঁচানোর জন্য এখানে লিখছি, বোঝানোর জন্য। পরীক্ষা পুরোটা লিখতে হবে, কোনো কিছু লিখতে হলে এরকম ডট ব্যবহার করা যাবে না। তাহলে আবেদনপত্র বাছাইকরণ, যে আবেদনপত্রগুলো এসছে সে আবেদনপত্রগুলো থেকে আমাদের বাছাই করতে হবে, বা কর্তৃপক্ষ বাছাই করবেন। কেন বাছাই করবেন? বাছাই করবেন এই জন্য, আমরা আবেদনপত্রে আবেদনের জন্য আমরা যে সকল শর্ত দিয়েছি, আমাদের সেই সকল শর্ত তারা পূরণ করেছে কিনা, বা কেউ যদি না করে থাকে, আমরা সেই শর্ত পূরণ যারা করেনি তাদের আবেদনপত্রগুলো আমরা আলাদা করে ফেলব, আমরা ওগুলো বাদ দিয়ে দেব। যেমন ধরো, আমরা যদি একটা বয়স দিয়ে থাকি যে আবেদনকারীর বয়স হতে হবে 30 বছরের মধ্যে, তাহলে এখানে কেউ যদি 30 বছরের বেশি বয়সের কেউ আবেদন করে থাকে, তাহলে আমরা অবশ্যই তার আবেদনপত্রটা বাদ দিয়ে দেব, বাছাই করে বাদ দিয়ে দেব। তারপর আমরা বললাম যে আমাদের শিক্ষাগত যোগ্যতা হবে কমপক্ষে স্নাতক। তো কোনো আবেদনকারী এরকম হয়তো আবেদন করে ফেলেছে যে তারা স্নাতক পরীক্ষা দিয়েছে, ফল প্রত্যাশী, এখনও ফল প্রকাশ হতে তার সময় লাগবে। এই ধরনের এই আবেদনকারী একে আমরা বাছাই করে বাদ দিয়ে রাখব। এরপর যদি আমরা হয়তো শর্ত দিলাম যে আবেদনকারীকে আবেদনপত্রের সঙ্গে তার প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র সংযুক্ত করে দিতে হবে, কিন্তু কোনো আবেদনকারী হয়তো শুধু একটা আবেদনপত্র আমাদের কাছে পাঠিয়েছে, কিন্তু এটির সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করেনি, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ধরনের আবেদনপত্রগুলো বাদ করে দেব বাছাই করে। তাহলে এই পর্যায়ে বাছাইটা কেন করা হয়? এই বাছাইটা এই সকল কারণে আবেদনপত্রকে বাছাই করতে হয়। আর এটার ইংলিশ টার্মটা হচ্ছে শর্টিং অ্যাপ্লিকেশন, SORTING, শর্টিং অ্যাপ্লিকেশন। এরপরে আমাদের পঞ্চম ধাপ হচ্ছে বাছাইকৃতদের তালিকা প্রস্তুত করা। পঞ্চম ধাপ হচ্ছে বাছাইকৃতদের তালিকা প্রস্তুত। বাছাইকৃতদের তালিকা প্রস্তুত। প্রিপেয়ার লিস্ট অফ শর্টেড ক্যান্ডিডেটস, অর্থাৎ আমরা যেগুলোকে শর্টিং করে রেখেছিলাম ওই শর্টেড ক্যান্ডিডেটসের একটা তালিকা আমরা প্রস্তুত করব। ওখানে তার ইনফরমেশনগুলো থাকবে, তার নাম থাকবে, তার পিতার নাম, মাতার নাম, তার অ্যাড্রেস, তার একাডেমিক কোয়ালিফিকেশান ইত্যাদি ইত্যাদি মিলিয়ে এদের একটা লিস্ট তৈরি করা হবে। কতজনকে আমরা বাছাই করে সেখানে আমরা নির্বাচনের জন্য
আমরা বা পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দানের জন্য আমরা রাখলাম, এরকম একটা লিস্ট তৈরি করে নিতে হবে। এবার ষষ্ঠ ধাপে আমাদের আসবে, ষষ্ঠ ধাপে আমাদের আসবে প্রাথমিক বাছাই পরীক্ষা। প্রাথমিক বাছাই পরীক্ষা আমরা 6 নম্বরটা এদিকে লিখি, প্রাথমিক বাছাই পরীক্ষা। প্রাথমিক বাছাই পরীক্ষা, প্রাইমারি সিলেকশন টেস্ট, এটার ইংলিশ টার্মটা হচ্ছে প্রাইমারি সিলেকশন টেস্ট, প্রাথমিক বাছাই পরীক্ষা। তো আমরা ওই যে বিসিএস এর কথা বলছিলাম, বিসিএস এর প্রথম যে বাছাই পরীক্ষাটা হয়ে থাকে প্রাথমিকভাবে 100 নম্বরের এমসিকিউ টাইপ কোশ্চেন হয়ে থাকে। এরপর ওখানে একটা নির্দিষ্ট সংখ্যক, একটা নির্দিষ্ট নাম্বার দিয়ে দেওয়া হয় যে এই নাম্বার পর্যন্ত যারা পাবে তাদেরকে শুধু পরবর্তী ধাপের জন্য নির্বাচিত করা হবে। তো আমরা যদি উদাহরণস্বরূপ বলি যে বাছাই পরীক্ষায় 100 নম্বরের মধ্যে যারা 60 নাম্বার পাবে বা 60 নাম্বার যারা অর্জন করবে তারাই শুধু পরবর্তী ধাপে উত্তীর্ণ হতে পারবে। তো সেক্ষেত্রে আমরা এই ধরনের একটা পরীক্ষা নিয়ে শর্টকাট, মানে এমসিকিউ টাইপ, অন্যান্য টাইপেরও নিতে পারে, যে প্রতিষ্ঠান যেভাবে নিতে ভালো মনে করেন সেভাবে নিয়ে এখান থেকে ধরো আমরা আমাদের প্রয়োজন হচ্ছে আমরা 50 জন কর্মী নেব, একটা কথার কথা, বা উদাহরণস্বরূপ যদি আমরা বলি যে আমরা আমাদের প্রতিষ্ঠানের জন্য 50 জন কর্মী নেব, কিন্তু 50 জন কর্মীর জন্য আবেদন করেছে 200 জন, তার মধ্যে আমরা বাছাই করে বাদ দিয়ে দিয়েছি আরও 20 জন, তাহলে আছে 180 জন। 180 জনের মধ্যে আমরা প্রাথমিক বাছাই পরীক্ষাতে আমরা দেখলাম যে এখানে 150 জন উত্তীর্ণ হয়েছে আর 30 জন ফেল করেছে, বাদ পড়ে গেছে। তাহলে এই বাছাই পরীক্ষাতে যারা 150 জন, যে 150 জন 60 নম্বর বা তার বেশি পেয়েছেন তাদেরকে আমরা পরবর্তী ধাপের জন্য আমরা নির্বাচিত করব। এরপরে সপ্তম ধাপ হচ্ছে লিখিত পরীক্ষা বা রিটেন টেস্ট। লিখিত পরীক্ষা বা রিটেন টেস্ট। লিখিত পরীক্ষাটা কেন নেওয়া হয়? লিখিত পরীক্ষাটা মূলত নেওয়া হয় একজন আবেদনকারী তার প্রাতিষ্ঠানিক যে শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছে সেইটুক তার জ্ঞানের পরিধি যাচাই করার জন্য, বা কোনো একটা বিষয়কে তার যেই প্রাতিষ্ঠানিক অর্জিত জ্ঞান, এই অর্জিত জ্ঞান দিয়ে একটি বিষয়কে তিনি কিভাবে প্রকাশ করেন, তিনি কিভাবে উপস্থাপন করেন, এই জ্ঞানের ডেপথ বা গভীরতা যাচাই করার জন্য, বা তার প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতার মান যাচাই করার জন্য তার একটা রিটেন টেস্ট নেওয়া হয়। ওই রিটেন টেস্টগুলোতে একটু বিস্তারিত লেখার মতো প্রশ্ন করা হয়। এটা শর্টকাট না, শর্টকাটটা হচ্ছে শুধুমাত্র এমসিকিউ টাইপ যদি হয় সেগুলোর জন্য। আর এখানে একটু বিস্তারিতভাবে লিখে একজন শিক্ষার্থী কোনো একটা বিষয়ে তার প্রকাশটা কিভাবে করেন, বা তিনি কতটুকু জ্ঞানের অধিকারী, কতটুকু তিনি বুঝতে পারেন, তার লেখার দক্ষতা কতটুকু, উপস্থাপনের দক্ষতা কতটুকু, প্রকাশের দক্ষতা কতটুকু আছে, আমরা সেটা এই রিটেন পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারি। তো লিখিত পরীক্ষায় আমরা যদি নির্ধারিত করে দিই যে এই পরীক্ষা যারা 50 নম্বর অথবা তার বেশি অর্জন করবেন তারাই শুধু পরবর্তী ধাপের জন্য উত্তীর্ণ হবে।
তো এখানে দেখা গেল এই লিখিত পরীক্ষায় 150 জনের মধ্যে 100 জন উত্তীর্ণ হয়েছে, কিন্তু আর বাকি 50 জন উত্তীর্ণ হতে পারেননি। এই 100 জনকে আমরা পরবর্তী ধাপের জন্য আমরা সিলেকশন করব। আমরা কর্মী নেব 50 জন, মনে রাখতে হবে। তাহলে লিখিত পরীক্ষা থেকে আমরা পেলাম 100 জন। এরপর আরেকটা পরীক্ষা নেব, মনস্তাত্ত্বিক পরীক্ষা। মনস্তাত্ত্বিক পরীক্ষা, মনস্তাত্ত্বিক পরীক্ষা, এটা হচ্ছে সাইকোলজিক্যাল টেস্ট। ইংলিশ টার্মটা সাইকোলজিক্যাল টেস্ট। মনস্তাত্ত্বিক পরীক্ষাটা কি? মনস্তাত্ত্বিক পরীক্ষা হচ্ছে একজন কর্মী তার প্রবণতা পরীক্ষা করা, মানে তার ঝোঁক কেমন, কোনো একটা কাজের প্রতি তার আগ্রহ কেমন, ঝোঁক কেমন, এরপরে তার বুদ্ধিমত্তা কেমন, কোনো একটা বিষয় সমাধানের জন্য তার বুদ্ধিমত্তাটা কেমন, তার পার্সোনালিটি কেমন বা ব্যক্তিত্ব, বা তার কারিগরি জ্ঞান কেমন, টেকনিক্যাল নলেজ আমরা যেগুলোকে বলে থাকি। মানে কোনো একটা প্রবলেম সলিউশন এক একজন কিন্তু এক একভাবে করেন। এই যে এক একজন এক একভাবে করেন, এটাই মূলত হচ্ছে টেকনিক্যাল নলেজ। এই টেকনিক্যাল নলেজটা কেমন, এগুলো আমরা জানতে পারি কর্মীর সাইকোলজিক্যাল টেস্টের মাধ্যমে। তো এই পর্যায়ে আমরা যদি নির্ধারণ করে দিই সাইকোলজিক্যাল টেস্টে যারা কমপক্ষে 50 নাম্বার পাবে তারাই শুধু পরবর্তী ধাপের জন্য নির্বাচিত হবে। তো এখানে 100 জনের মধ্যে দেখা গেল 10 জন এই সাইকোলজিক্যাল টেস্টে বাদ পড়ে গেল, আর 90 জন আমাদের পরবর্তী ধাপের জন্য নির্বাচিত হলো। তারপরের ধাপ হচ্ছে সাক্ষাৎকার বা ইন্টারভিউ। সাক্ষাৎকার, ইংলিশ টার্মটা হচ্ছে ইন্টারভিউ। এটি হচ্ছে একজন কর্মীকে একবারে সরাসরি বা সামনাসামনি দেখা। এটি কিন্তু দেখার প্রয়োজন আছে। মূল কর্তৃপক্ষ যারা এই যে কর্মীকে নিয়োগ দিবেন, এতদিন কিন্তু হয়তো এই মূল কর্তৃপক্ষরা এই কর্মীকে হয়তো সচরাচর দেখেননি। হয়তো এই যে পরীক্ষাগুলো হয়েছে বা যে এতদিন যাবৎ যে কাজগুলো হয়েছে, এই কাজগুলো হয়তো ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্ট করেছে, ভিন্ন ভিন্ন ব্যক্তি করেছে, কিন্তু একেবারে মূল কর্তৃপক্ষ যারা, তারা কিন্তু তাকে সরাসরি দেখেননি, দেখার সুযোগ ঘটেনি। আর এই সাক্ষাৎকারের মাধ্যমে একজন কর্মীকে একেবারে সামনাসামনি দেখে তাকে যাচাই বাছাই করা, আরও কিছু জিনিস তার সম্পর্কে জানতে চাওয়া, তার ফিজিক্যাল ফিটনেস আছে কিনা, তারপরে তার তোমার আচরণ কেমন, তার উপস্থিত বুদ্ধি কেমন, তার বাচনভঙ্গি কেমন, তার কণ্ঠস্বর কেমন। কণ্ঠস্বর এক এক মানুষের অনেক সময় এক এক রকমের হয়ে থাকে। অনেক সময় তোমরা দেখে থাকবে যে মানুষটা পুরুষ কিন্তু কণ্ঠটা মহিলার মতো, আবার ব্যক্তিটা মহিলা কিন্তু কণ্ঠটা পুরুষের মতো। আবার অনেকের কণ্ঠ একটু খেসখেসে ধরনের। তাহলে এইখানে এত বড় বড় ধরনের এক্সিকিউটিভ পোস্টে যারা কাজ করবেন তাদের কিন্তু এগুলো পরীক্ষা নিরীক্ষা করতে হয়। কারণ তাদের আন্ডারে অনেক মানুষ কাজ করবে, সুতরাং তাদের এইসব বিষয়গুলো অবশ্যই ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করতে হয়। তারপর তার সাধারণ জ্ঞান কেমন সেটা জানা যায়, তার ব্যক্তিত্ব কেমন, তার রুচি কেমন, তার পোশাক আশাক সম্পর্কে তার সচেতনতা কেমন, তারপর তার প্রকাশভঙ্গি কেমন, তারপরে তার কোনো পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানোর যে সামর্থ্য সেটা কেমন, ইত্যাদি নানা বিষয় এই সাক্ষাৎকারের মাধ্যমে আমরা একজন কর্মীর জানতে পারি। এবং কর্মীকে সরাসরি প্রশ্ন করা হয়, সেখানে ইন্টারভিউ বোর্ডে সংশ্লিষ্ট বিষয়ে এক্সপার্ট ব্যক্তিরা থাকেন বা বিশেষজ্ঞ ব্যক্তিরা থাকেন। বিশেষজ্ঞ ব্যক্তিরা তাকে প্রশ্ন করে বিভিন্নভাবে তাকে যাচাই বাছাই করেন বা অবজারভেশনের মাধ্যমে করতে পারেন। প্রশ্ন
করেও করা যায় প্রশ্ন, কেউ কেউ আবার প্রশ্ন না করে শুধু তার যাবতীয় বিষয়গুলো প্রত্যক্ষ করা বা অবজার্ভ করার মাধ্যমেও সেগুলো তিনি ওই ব্যক্তিটি কেমন এটার সম্পর্কে একটা ধারণা পাওয়ার চেষ্টা করেন। তো ধরো এই সাক্ষাৎকার দিল আমাদের কাছে 90 জন, তার মধ্যে আমরা একটা ওই যে নির্দিষ্ট নাম্বার আমরা নির্ধারণ করলাম যে এই সাক্ষাৎকার পরীক্ষায় ধরো 50 নাম্বারের মধ্যে যারা 30 নাম্বার পাবে কমপক্ষে, তাদেরকে আমরা শুধু পরবর্তী ধাপের জন্য আমরা নির্বাচিত করব। তো এই পর্যায়ে দেখা গেল 90 জনের মধ্যে আরও 20 জন বাদ পড়ে গেল, আরও 20 জন বাদ পড়ে আর থাকলো 70 জন, কিন্তু আমরা কর্মী নেব 50 জন। তো এই 70 জন যারা আছে তাদেরকে যে আমরা নিয়োগ দেব আমাদের প্রতিষ্ঠানের জন্য, অনেক দূর দূরান্ত থেকে আসতে পারে, হয়তো আমরা তাদেরকে চিনি না, তাদের একাডেমিক রেজাল্ট অনেক ভালো, তারা দেখতে ঠিক আছে, শারীরিক ফিটনেস ভালো আছে, আচরণ সুন্দর আছে, তার উপস্থিত বুদ্ধি ঠিক আছে, তার বাচনভঙ্গিটা অনেক আকর্ষণীয়, তার কণ্ঠস্বর ঠিক আছে, সাধারণ জ্ঞানেও তিনি ঠিক আছেন, তার ব্যক্তিত্ব আকর্ষণীয় ইত্যাদি সবই ঠিক আছে, কিন্তু তার অতীত জীবনের কোনো ধরনের খারাপ ঘটনা আছে কিনা, অথবা তিনি কোনো খারাপ কিছুর সঙ্গে জড়িত আছেন বা ছিলেন কিনা, এটা তো আসলে আমাদের পক্ষে বা যারা নিয়োগ দেবেন তাদের পক্ষে এটা বোঝাটা মুশকিল বা সম্ভব নয়। যেমন একজন আমাদের যেমন ধরো এখানে একেবারে উত্তরবঙ্গ থেকে একজন মানুষ যদি আমাদের কোনো প্রতিষ্ঠানে কাজ করতে আসেন বা চাকরির জন্য আবেদন করেন, তার সব বিষয় বুঝতে পারলেও আমরা তার ব্যক্তিগত জীবন, আমরা কিন্তু তার জীবনের পূর্ব ইতিহাসগুলো কিন্তু আমাদের জানার কথা নয়। তো সেক্ষেত্রে এই ধরনের পোস্টে নিয়োগ দিতে হলে তার সম্পর্কে অবশ্যই জেনে নিতে হবে, আর এই পর্যায়টার নাম হচ্ছে পূর্ব ইতিহাস অনুসন্ধান। পূর্ব ইতিহাস অনুসন্ধান। পূর্ব ইতিহাস অনুসন্ধান, এটা হচ্ছে অনুসন্ধান করা, চার্জ করা। তোমরা তো জানো যে গুগল চার্জ, হ্যাঁ, চার্জ মানে অনুসন্ধান করা। চার্জ প্রিভিয়াস রেকর্ড, যেই ব্যক্তিদেরকে আমরা এই যে 70 জন আমরা আমাদের পরবর্তী ধাপের জন্য যে আমরা রাখলাম বা নির্বাচিত করে রাখলাম, তাদের এই 70 জন মানুষের পূর্ব ইতিহাস আমাদের অনুসন্ধান করতে হবে, যে তাদের অতীত জীবনে কোনো এমন রেকর্ড আছে কিনা যে রেকর্ডটা সমাজের জন্য খারাপ, রাষ্ট্রের জন্য খারাপ, অথবা এই ব্যক্তিকে এই পদে আমরা যদি চূড়ান্তভাবে নির্বাচন করি, চাকরি জীবনে এই ধরনের কোনো ধরনের এরকম তার এই যে খারাপ কর্ম করতে পারে বা স্ক্যান্ডাল করতে পারে, এই ধরনের বিষয়গুলো আছে কিনা, এই জন্য তার স্বভাব চরিত্র কেমন ছিল ইত্যাদি ইত্যাদি তার সম্পর্কে জানতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের যেমন বিসিএস পরীক্ষা পুলিশ ভেরিফিকেশান আসে, হ্যাঁ, তোমরা হয়তো শুনে থাকবে। পুলিশ ভেরিফিকেশান আসে এই জন্য যে এই ব্যক্তিটির সম্পর্কে তো আমাদের পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশনের কেউ জানে না যে তিনি তার এলাকায় কেমন ছিলেন। এই জন্য তার সংশ্লিষ্ট এলাকায় পুলিশ থানার মাধ্যমে তার সম্পর্কে, তার অতীত জীবন সম্পর্কে অনুসন্ধান করে একটা রিপোর্ট পুলিশের মাধ্যমে ওনারা চান, এবং সেই রিপোর্টের মাধ্যমে তারা জানতে পারেন যে এই ব্যক্তিটি তার কেমন বা তার পূর্ব ইতিহাস কেমন ছিল, এটা ওই রিপোর্টের মাধ্যমে জানতে পারে। তো এখানে আমরা রিপোর্ট অনুসন্ধান করে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের 70 জনের মধ্যে হয়তো 10 জন আমাদের বাদ পড়ে যায়। এই পূর্ব ইতিহাস অনুসন্ধান করতে গিয়ে দেখা গেল যে 10 জন মানুষ তারা তাদের অতীত জীবনে নানা রকম খারাপ কর্মের সঙ্গে যুক্ত ছিল, তাদের মানে কী বলবো এটাকে, তাদের অতীত জীবনটা কলঙ্কময় ছিল। এই কারণে
এই 10 জনকে আমাদের বাদ দিয়ে দিতে হবে। তাহলে আর আমরা রাখলাম 60 জন। এই 60 জনকে আমরা পরবর্তী ধাপের জন্য নির্বাচিত করলাম। তো এই 60 জনকে আমরা কি করব, এবার হচ্ছে প্রাথমিকভাবে নির্বাচন করব আমরা, যেটাকে প্রাইমারি সিলেকশন বলি। 11 নম্বরটা আমরা এদিকে লিখে ফেলি। নম্বর প্রাথমিক নির্বাচন, বা ইংলিশ টার্মটা হচ্ছে প্রাইমারি সিলেকশন। অর্থাৎ এই 60 জনকে আমরা সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আমরা আমাদের নিয়োগের জন্য রাখবো, চূড়ান্ত নিয়োগের জন্য আমরা রাখবো তাদেরকে। এখন রাখবো যে আমাদের এখানে এরপরে তাদের আরেকটা জিনিস টেস্ট করতে হবে, তাদের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। স্বাস্থ্য পরীক্ষার ইংলিশ টার্মটা হচ্ছে মেডিকেল টেস্ট। এই শব্দটার সাথেও তোমরা পরিচয় আছো নিশ্চয়ই। যেমন বিদেশ যারা যায়, আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ বিদেশ গিয়ে থাকে তাহলে শুনে থাকবে হয়তো যে তাদের মেডিকেল টেস্ট হয়, স্বাস্থ্য পরীক্ষা বা মেডিকেল টেস্ট। এটা কেন করতে হয়? প্রশ্ন জাগতে পারে যে এটা কেন করতে হয়। এটা করতে হয় মূলত একজন কর্মী যে প্রতিষ্ঠানে নিয়োগ পাবে, সেই প্রতিষ্ঠানে তাকে ওই প্রতিষ্ঠানে যারা বর্তমানে আছেন বা ভবিষ্যতে যারা আসবেন এদের সাথে কাজ করতে হবে। এদের সাথে কাজ করতে গেলে তাকে অনেক মানুষের সংস্পর্শে আসতে হবে। এই রকম সংস্পর্শে আসার ফলে তিনি যদি শারীরিকভাবে সুস্থ না হন, আর শারীরিক যদি এমন কোনো ডিজিজ থাকে বা রোগ থাকে যে এই রোগটি ছোঁয়াচে বা সংক্রামক, এটা অন্য মানুষ সংক্রমিত হতে পারে, তার অন্য সহকর্মী সংক্রমিত হতে পারে। যেমন ধরো যক্ষা রোগ, তারপর তোমার এই কিছু স্কিন ডিজিজ আছে, চর্মরোগ, এই বর্তমানে যেটা চলছে করোনা ভাইরাস তো একেবারে খুব ভয়াবহ একটা সংক্রামক ব্যাধি। যে এই ধরনের সংক্রামক ব্যাধিতে কোনো ব্যক্তি আক্রান্ত কিনা এটা পরীক্ষা নিরীক্ষা করে অবশ্যই দেখতে হবে। তা না হলে এরকম যদি কোনো এই ধরনের সংক্রামক ব্যাধি রয়েছে অথবা কোনো ধরনের সংক্রামক জীবাণুতে আক্রান্ত ব্যক্তি, হেপাটাইটিস বি এর কথা জানো তোমরা। এই ধরনের হেপাটাইটিস বিটা টেস্ট করা হয়, যে বিদেশ যখন যায় তখন এটা টেস্ট করা হয়। তো এটা যারা ক্যারি করে, যদি এরকম কোনো ব্যক্তি এর মধ্যে এই 60 জনের মধ্যে কেউ যদি এরকম কোনো সংক্রামক ব্যাধিতে আক্রান্ত থাকে তাহলে অবশ্যই তাকে নিয়োগ থেকে বাদ দিতে হবে। কারণ একজনকে নিয়োগ দিয়ে আরও অনেকের সংক্রমিত হওয়ার যে সম্ভাবনা, এটা কখনোই হতে দেওয়া যাবে না। তো এই স্বাস্থ্য পরীক্ষা পরে দেখা গেল যে এখানে 5 জন স্বাস্থ্য পরীক্ষা বাদ পড়ে গেল, আর থাকলো 55 জন। এই 55 জনকে আমরা চূড়ান্তভাবে নির্বাচন করব। এটা হচ্ছে চূড়ান্ত নির্বাচন, 13 নম্বর চূড়ান্ত নির্বাচন বা ফাইনাল সিলেকশন। ইংলিশ টার্মটা হচ্ছে ফাইনাল সিলেকশন। আমরা এই 55 জনকে চূড়ান্তভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়ে এইবার তারা জানবে কিভাবে যে আমরা যে তাদেরকে চূড়ান্তভাবে নির্বাচন করলাম? তারা অবশ্যই আমাদের কাছে একটা ইনফরমেশন পেতে হবে তারা, আর সেই ইনফরমেশনটা হচ্ছে তাদেরকে নিয়োগপত্র প্রদান করা। আমরা প্রত্যেকের নামে একটা নিয়োগপত্র প্রদান করব। আমরা এখানে লিখে দিই 14 নম্বর হচ্ছে নিয়োগপত্র প্রদান। নিয়োগপত্র প্রদান, নিয়োগপত্র ইংরেজি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার।
অ্যাপয়েন্টমেন্ট লেটার, আমরা নিয়োগপত্র প্রদান করব। এবং এই নিয়োগপত্রে তাকে আমরা লিখব, তাকে আমরা এই একটা পোস্টের জন্য, যে পোস্টের জন্য আমরা রাখলাম সেই পোস্টের জন্য আমরা তাকে চূড়ান্তভাবে নির্বাচিত করেছি। তার বেতন বা অন্যান্য সুবিধাবলী সেখানে থাকতে পারে, এবং তাকে একটা নির্দিষ্ট ডেট দিয়ে দেওয়া হবে যে এত তারিখের মধ্যে আপনি আপনার স্বপদে যোগদান করতে তাকে আমরা অনুরোধ করব সেখানে নিয়োগপত্রের মাধ্যমে। এবং ওই নির্দিষ্ট সময়ের মধ্যে এসে তাকে যোগদান করতে হবে। এবং শর্ত দিয়ে দেব যে ওই সময়ের মধ্যে যদি তিনি যোগদান করতে ব্যর্থ হন বা না করেন, অনেকে কিন্তু নাও করতে পারে, হয়তো এর মধ্যে হয়তো তিনি আরেকটা বেটার অপরচুনিটি পেয়েছেন, অথবা উনি হয়তো একটা অন্য জব হয়ে গেছে, সেই ক্ষেত্রে উনি সেখানে জবে যোগদান করে ফেলছেন, তাহলে এখানে নাও আসতে পারেন। তো সেক্ষেত্রে আমরা লিখে দেব যে এত তারিখের মধ্যে যদি আপনি আপনার স্বপদে যোগদান না করেন তাহলে নিয়োগপত্র বাতিল বলে বিবেচিত হবে। তো এটা হচ্ছে নিয়োগপত্র প্রদান করলাম আর বা তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিলাম। এরপরে নিয়োগপত্রটা পাওয়ার পর কর্মী কী করবে? কর্মী ওই নির্দিষ্ট সময়ের মধ্যে আসবে। এখানে আরেকটা কথা বলে রাখি, আমরা কিন্তু কর্মী নিব 50 জন, কিন্তু আমাদের চূড়ান্তভাবে আমরা নির্বাচিত করে রাখলাম 55 জন। এই 5 জন অতিরিক্ত কেন করলাম? 5 জন অতিরিক্ত এই জন্য করলাম, যদি কোনো কারণে আমাদের এখানে কেউ যদি যোগদান না করে, হ্যাঁ, ওই যে একটু আগে বললাম তিনি হয়তো এর মধ্যে অন্য কোনো জবে তিনি যোগদান করে ফেলেছেন, তো সেই ক্ষেত্রে আমাদের তো আমরা যদি 50 জনই রাখতাম তাহলে আমাদের একটা পোস্ট খালি পড়ে যেত, বা 5 জন যদি এরকমের হতে পারে যোগদান না করে, তাহলে আমাদের 5টা পোস্ট কিন্তু খালি থেকে যায়। এই জন্য আমরা কিছু বাড়তি রাখবো, তবে সিরিয়ালের শেষের দিকে যারা থাকবেন, 50-এর পরে যে 5 জন থাকবেন, তাদের নিয়োগপত্রে একটা শর্ত আমরা দিয়ে দিতে পারি যে আপনার এই নিয়োগপত্রটা মানে আমাদের প্রতিষ্ঠানে আপনাকে প্যানেলের অন্তর্ভুক্ত করা হলো, হ্যাঁ, যে যদি 50 জনের মধ্যে যদি কেউ যোগদান না করে সেক্ষেত্রে আপনাকে যোগদানের সুযোগ দেওয়া হবে। এইভাবে আমরা এই 5 জনকে এরকম শর্ত দিয়ে, শেষের দিকে 5 জনকে এরকম শর্ত দিয়ে আমরা নিয়োগপত্র দেব। তো সেক্ষেত্রে যদি ওই 50 জনের মধ্যে যদি 1 জন 2 জন বা 5 জন যোগদান না করে, হ্যাঁ, তাহলে ওই 5 জনকে তখন প্যানেল থেকে আমরা নিয়োগ পাওয়ার সুযোগ গ্রহণ করে দেব। তো যাই হোক, এই পর্যায়ে তাহলে ওই 50 জন ব্যক্তি বা 55 জন ব্যক্তি যাই নিলাম আমরা, তারা নির্দিষ্ট সময়ের মধ্যে এসে প্রতিষ্ঠানে যোগদান করবে। এটা হচ্ছে যোগদানপত্র গ্রহণ। 15 নম্বর, যোগদানপত্র গ্রহণ। যোগদানপত্র গ্রহণ, জয়নিং লেটার বা জয়নিং রিপোর্টও বলতে পারি আমরা এটাকে। জয়নিং লেটার গ্রহণ করবে তিনি, ওই ব্যক্তি যিনি নিয়োগ পেলেন তিনি সংশ্লিষ্ট অফিসে আসবেন, এসে তার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার কাছে তিনি আজকে যেই দিন তিনি যোগদান করবেন সেই দিন ক্ষণ লিখে তিনি লিখবেন যে আজকে আমি এত তারিখ এত গতিকার সময় আমি আমার অমুক পদে আপনার প্রতিষ্ঠানে কাজে যোগদান করলাম। এইটি হচ্ছে মূলত যোগদান রিপোর্ট। অর্থাৎ তখন থেকেই কিন্তু এই কর্মীর কর্মজীবন শুরু হয় এই প্রতিষ্ঠানে। তাহলে এই যে একটা প্রক্রিয়া, একটা ধারাবাহিক প্রক্রিয়া, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত 15টা ধাপ। এই 15টা ধাপ হয়তো আমরা বলছি যে বৃহদায়তন প্রতিষ্ঠানে অথবা যারা হাই কোয়ালিটি এক্সিকিউটিভ নিয়োগ করবেন, যেমন ক্যাডার সার্ভিস, অথবা একেবারে খুবই উচ্চ পর্যায়ের কর্মী বা কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে এগুলো সমস্ত নিয়মটা ফলো করার প্রয়োজন পড়ে। কিন্তু হয়তো মিডিয়াম ধরনের বা ছোট ধরনের প্রতিষ্ঠানে তো এত এইরকম দীর্ঘ প্রক্রিয়া অবলম্বন করা এটা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু আমরা জানার জন্য আমরা একেবারে
বৃহদায়তন প্রতিষ্ঠানে কিভাবে লোক নিয়োগ করা হয়, অথবা বিসিএস পরীক্ষা কিভাবে করা হয়, আয়োজন করা হয়, বা বিসিএস পরীক্ষা কিভাবে কর্মীকে যাচাই বাছাই করে নিয়োগ দেওয়া হয়, আমরা সেই প্রক্রিয়াটি শিখলাম। আমরা বড় প্রক্রিয়াটি শিখলাম বলে আমরা যে কোনো ছোট বা মিডিয়াম প্রক্রিয়া আমরা সহজেই এই কাজ করতে পারবো। তা আশা করি তোমাদের এই কর্মী নির্বাচন পদ্ধতি, যেটা সিলেকশন প্রসিডিউর অফ এমপ্লয়ি, এই আলোচনাটা আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছ। যদি এই আলোচনার পরও যদি তোমাদের কোনো কিছুতে অস্পষ্টতা থাকে, যেটা আমি আগেও বলেছি আজকেও বলছি, তোমরা এই সমাধানটা করে নিতে পারবে, আমার কাছ থেকে টেলিফোন করে জানতে পারবে, এবং মেসেঞ্জারে অথবা ইমো যারা ব্যবহার করো তারা এখানে প্রশ্নগুলো লিখিয়ে দিতে পারো। লিখে দিলে আমি লিখিত উত্তর দিয়ে দিব আমার সময় মতো। আর ফোন করা যাবে, বরাবরই বলে আসছি, এখন আজকেও বলছি, ফোন করতে পারবে। ফোন করতে পারবে সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত। আর আমার কাছে ফোন করার নাম্বার হচ্ছে 01811845230। আবারও বলছি 01811845230। আপাতত একবারে সরাসরি লাইভ ক্লাসে যাওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের রেকর্ডেড ক্লাসগুলো এভাবেই চালিয়ে যাব, এবং আশা করি তোমরা প্রত্যেকে এই ক্লাসগুলোর সঙ্গে যুক্ত হয়ে যাবে। এবং আমরা খুব শর্ট টাইমের মধ্যে যদি আমরা সরাসরি ক্লাসে যেতে পারি, লাইভ ক্লাস যেটাকে বলি অনলাইনে, সেটা হলে আমাদের জন্য ভালো হবে। তো তোমার প্রত্যেকের একটা ফেসবুক আইডি থাকা দরকার আমি মনে করি। ফেসবুক আইডি খারাপ জিনিস না, খারাপ হচ্ছে তুমি আসলে বিষয়টাকে কীভাবে ইউজ করছো এটার উপর ডিপেন্ড করবে, এটা কতটা ভালো বা কতটা মন্দ। আমরা তো ইউজ করি সেই 2008 সাল বা 9 সাল থেকে, তো আমরা তো আসলে এটাকে রাফ ইউজ করি না, আমরা এটাকে প্রপারলি ইউজ করি। তুমিও প্রপারলি ইউজ করো। একটা সময় দেখবে এই ফেসবুক আইডি তোমার কিন্তু জবের জন্য একটা ইম্পর্ট্যান্ট বিষয় হয়ে দাঁড়াবে। যে তুমি যখন জবের জন্য অ্যাপ্লিকেশন করবে, তখন সেখানে হয়তো ম্যান্ডেটরি থাকবে যে তোমার ফেসবুক অ্যাড্রেস দিয়ে দাও, আইডি। তখন কর্তৃপক্ষ তোমার সেই আইডিটা ভিজিট করে তোমার সম্পর্কে কিন্তু অনেক কিছু কিন্তু অবগত হতে পারবেন। তোমার যোগ্যতা কেমন, তোমার রুচি কেমন, তোমার চিন্তাধারা কেমন, তোমার প্রকাশ কেমন, তোমার পার্সোনালিটি কেমন, তোমার সঙ্গ যারা আছে তারা কেমন, বা তোমার অ্যাক্টিভিটিসগুলো, দৈনন্দিন অ্যাক্টিভিটিসগুলো কেমন, এগুলো কিন্তু এইসব ফেসবুকের আইডি থেকে ভিজিট করে কিন্তু অনেক কিছু জেনে নিতে পারে। সো আমার ধারণা ভবিষ্যতে হয়তো এই ফেসবুক আইডিটাও একজন কর্মীকে যাচাই বাছাইয়ের একটা অপশন হতে পারে, যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো তারা কীভাবে ব্যবহার করে এটার উপর। তো এটি করো, এটি করে এটাকে ফ্রেশলি ইউজ করো, কোনো সমস্যা নাই। আর এটা করলেই কিন্তু আমরা কি করতে পারবো, আমরা ফেসবুকে যুক্ত হতে হবে। তো প্রথম আমাদেরকে ফেসবুকে যুক্ত হতে হবে, আর অথবা জুম সফটওয়্যার ইউজ করতে হবে। আর আমার সঙ্গে কমিউনিকেশনটা থাকতে হবে। আমার সঙ্গে যখন তোমাদের সকলের কমিউনিকেশনটা হয়ে যাবে, তখনই কিন্তু আমরা একটা ডিসিশান নিতে পারবো যে আমরা কি জুম ব্যবহার করব, নাকি আমরা ফেসবুক গ্রুপ করে আমরা সেখানে আমরা লাইভ ক্লাস নেব, কোন সময় ক্লাস নেব। এগুলো প্রথমে আমরা একটা কমিউনিকেশনের মধ্যে আসতে হবে, একটা সিস্টেমের মধ্যে আসতে হবে। তখন আমাদের এই লাইভ ক্লাসটা ফলপ্রসূ হবে, আমরা ইন্টারাকশান করতে পারবো। তো ঠিক আছে, আজকে আর বেশি সময় নেব না, অনেক সময় হয়ে গেছে। আমরা আজকে এখানে শেষ করব। শেষ করার আগে একটা পরামর্শ, বর্তমানে একটা ভয়াবহ পরিস্থিতি চলছে, করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলছে। অবশ্যই নিজেকে নিরাপদ রাখতে, সুস্থ রাখতে, পরিবারের সকলকে নিরাপদ রাখতে ঘরে থাকবে। একেবারে জরুরি কোনো প্রয়োজন ছাড়া বাইরে যাবে না। বাইরে যাওয়া মানেই হচ্ছে একটা নিজেকে বিপদগ্রস্ত করা এবং ওই বিপদটির সঙ্গে করে এনে পরিবারকে এই বিপদের মধ্যে ফেলে দেওয়া। সো বি কেয়ারফুল, সময়টাকে কাজে লাগাও। এখন রমজান মাস, পর্যাপ্ত সময় আছে, এই সময়টাকে কাজে লাগাও। একটু একটু পড়াশোনা করো, এগুলো এই ক্লাসের ভিডিওগুলো দেখো,
নিরিবিলি জায়গায় দেখো, দেখার পরে এটা ভালো লাগলে তোমার অন্যান্য বন্ধুদের জন্য শেয়ার করে দাও, এবং শেয়ার করলে অন্যরা দেখো। অন্যান্য প্রতিষ্ঠানের যদি স্টুডেন্টরা উপকৃত হয় তাতে আমাদের কোনো ক্ষতি নেই। হ্যাঁ, কেউ যদি আমাদের এই ভিডিওটা দেখে, যদি আমাদের এই ভিডিওটা তো হয়তো অত তার ভালো কিছু কাজে না আসলেও খারাপ কিছু তো আর জন্য এই ভিডিওটা না। তো যেহেতু খারাপ কিছুর জন্য না, সেহেতু এই ভিডিও থেকে সে যদি একটা শব্দও যদি তার কোনো কাজে আসে, একটা লাইনও যদি তার কাজে আসে, তাহলে তো আমাদের এই শ্রমটাও হয়তো সার্থক হবে। আর সে তো আমাদের বাংলাদেশেরই লোক, সেইখান থেকে যদি সামান্য কিছু অর্জন করে সে যদি তার নিজের কাজে লাগায়, অবশ্যই এটা আমাদের রাষ্ট্রেরই তো কাজে লাগবে, রাষ্ট্র উন্নয়ন হবে। হ্যাঁ, আমরা আজকের ক্লাস থেকে কী শিখলাম? যে একটা প্রতিষ্ঠানে কিভাবে কর্মী নির্বাচন করা হয়, আমরা কি পদ্ধতিতে কর্মী নির্বাচন করতে পারি, এটার A to Z একটা ধারাবাহিক প্রক্রিয়াটা শিখলাম। এবং আমরা কতগুলো পরীক্ষার নাম শিখলাম। আমরা যেমন শিখলাম প্রাথমিক বাছাই পরীক্ষা বা প্রাইমারি সিলেকশন টেস্ট, আমরা শিখলাম লিখিত পরীক্ষা বা রিটেন টেস্ট। লিখিত পরীক্ষা তো তোমরা প্রাতিষ্ঠানিক পর্যায়ে দিয়েই থাকো, তোমরা যেমন হাফ ইয়ারলি পরীক্ষা দিচ্ছ, ফাইনাল পরীক্ষা দিচ্ছ, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ক্লাস টেস্ট, অথবা আমাদের যে ইন্টারনাল যে পরীক্ষাগুলো আছে, ফার্স্ট টার্মিনাল, সেকেন্ড টার্মিনাল ইত্যাদি ইত্যাদি, এগুলো সবই হচ্ছে রিটেন টেস্ট। তারপরে যে মনস্তাত্ত্বিক পরীক্ষা বা সাইকোলজিক্যাল টেস্ট কাকে বলে বা এটা হলে কী হয় আমরা সেটা জানলাম। ইন্টারভিউ দিয়ে কি হয়, ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে কি হয়, এখানে কী জানা যায় সেটা জানলাম। হ্যাঁ, একটা কর্মীর যতই যোগ্যতার অধিকারী হোক না কেন জবের জন্য, তার পূর্ব ইতিহাসটা কেমন সেটা জানা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, সেগুলো আমরা জানলাম। আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার শিখলাম, আমরা জয়েনিং রিপোর্ট বা লেটার সেটা শিখলাম। হ্যাঁ, আবার একটা কর্মীকে কেন স্বাস্থ্য পরীক্ষা করতে হয় সেটা আমরা জানলাম। তো এই বিষয়গুলো আমরা আজকের আলোচনা থেকে জানলাম। আশা করি তোমরা এটাতে উপকৃত হবে, এবং এটা তুমি খুব বেশি পড়তে হবে না, তুমি মনোযোগ দিয়ে যদি ভিডিওটা A to Z যদি দেখো এই ক্লাসটা, তাহলে আমার মনে হয় তুমি ধারাবাহিকভাবে এই প্রক্রিয়াগুলো লিখতে পারবে এবং বলতে পারবে। তো ঠিক আছে, আজ আর নয়, আগামী ক্লাসে আবার দেখা হবে একটা নতুন টপিকস নিয়ে। সেটা হচ্ছে এই অধ্যায়েরই কর্মী সংস্থান অধ্যায়েরই আরেকটি নতুন টপিকস হচ্ছে প্রশিক্ষণ বা ট্রেনিং। তো আমরা সেখানে শিখব প্রশিক্ষণ কীভাবে প্রশিক্ষণ দেওয়া যায়, প্রশিক্ষণের প্রয়োজনীয়তা কী বা গুরুত্ব কী, যতটুকু সম্ভব এই টপিকসগুলো নিয়ে আমরা সেই ক্লাসে আলোচনা করব। আশা করি সঙ্গে থাকবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। পরিবারের মা বাবা এবং বৃদ্ধ যারা আছেন, বয়স্ক, তাদের অবশ্যই যত্ন নেবে, শিশুদের যত্ন নেবে, সুষম খাদ্য খাবে এবং ঘরে থাকবে, এবং সময়টাকে খুব ভালোভাবে কাজে লাগাবে। তো ঠিক আছে, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।